ভয়াবহ বন্যায় দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে। নতুন করে আরও ১০ জেলায় বন্যার আশঙ্কা। এনসিপি নেতা হান্নান মাসুদের জন্য মাঝ নদী থেকে ফিরিয়ে আনা হলো ফেরি। সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড়। বন্যার কারণে দাফনের মাটি না পেয়ে মরদেহ ভাসিয়ে দেওয়ার দাবি। ভিন্ন কথা জানালেন ইউএনও। কেন সামান্য বৃষ্টিতেই ডুবে যায় দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম? আসল কারণ জানালেন বিশেষজ্ঞরা। এবং রাজনীতিতে বইতে শুরু করেছে স্থানীয় নির্বাচনের হাওয়া। পুরো দমে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। একদিকে ভয়ঙ্কর বন্যায় দিশেহারা মানুষ, অন্যদিকে বাড়ছে স্বজন হারানোর ভয়। দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা এখন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, হয়ে উঠেছে অসংখ্য পরিবারের জন্য এক গভীর শোকের নাম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৪ জন, আহত হয়েছেন আরও ৩৯ জন। আনঅফিশিয়াল তথ্য অনুযায়ী মৃত্যু ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে, যেখানে বন্যা ও পাহাড় ধসে মারা গেছেন ২৩ জন। এছাড়া চট্টগ্রামে ১১ জন, বান্দরবনে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব বলছে ৭ জেলার ১০,২২,৯৬৩ জন মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দী হয়ে পড়েছে ২,৬৭,৯১৮টি পরিবার। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। জীবন বাঁচাতে ৪৪,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ১১৩১টি আশ্রয় কেন্দ্রে। তবে অনেক জায়গায় এখনো শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তার সংকট রয়েছে। বৃষ্টি কিছুটা কমলেও কয়েকটি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগতে পারে। মাঝ নদীতে পৌঁছে গেছে ফেরি। এমন সময় হঠাৎ ঘুরল ফেরিঘাটের দিকে। নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হান্নান মাসুদ ফেরি মিস করায় শতাধিক যাত্রী সহ ঘাটে ফিরিয়ে আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার বিকেলে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যায় ফেরি মহানন্দা। প্রায় ২০ মিনিট চলার পর নোয়াখালী ৬ হাতি আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ ঘাটে পৌঁছালে তার জন্য ফেরিটি মাঝ নদী থেকে ফিরিয়ে আনা হয়। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে উঠলে ফেরিটি আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৈরী আবহাওয়ার মধ্যে ফেরি হঠাৎ দিক পরিবর্তন করায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানতে পারেন এমপিকে তোলার জন্যই ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। অনেক যাত্রী এ ঘটনাকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে ফেরি সংশ্লিষ্টরা বলেন, ব্যবস্থাপকের নির্দেশে ফেরি ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। ঘাট ইজারাদারদের প্রতিনিধিও বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিয়া রুটে ফেরি চালুর পর এমন ঘটনা এই প্রথম। তবে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ দাবি করেন, সরকারি জরুরি কাজে তার হাতিয়া যাওয়া প্রয়োজন ছিল। তার ভাষ্য, ফেরি খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে একটি মহল অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে। এর আগেও ফেরি সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হান্নান মাসুদ। সে সময় তার জন্য ২ ঘন্টা ফেরি অপেক্ষা করার অভিযোগ উঠেছিল। এবার অভিযোগ আসলো মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে আনার। বন্যার মধ্যে মারা গেছেন বাবা, দাফনের জন্য শুকনো মাটি না পেয়ে মরদেহ ভেলাই করে ভাসিয়ে দিয়েছেন সন্তানেরা। এমন দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় গলা সমান পানি পেরিয়ে ৮ থেকে ১০ জন লোক কাঠের তৈরি একটি ভেলা সড়কের দিকে ঠেলে আনছেন, যার উপরে রাখা একটি মরদেহ। এমন করুণ দৃশ্য ব্যথিত করেছে সবাইকে। ভিডিওটি দেখে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন। তবে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এই ঘটনাকে ঘিরে ছড়ানো দাবিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিউ ব্যবসা বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। জানা গেছে, সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফোরকান গেল শুক্রবার ভোরে মারা যান। বন্যার পানিতে চারপাশ প্লাবিত থাকায় স্বাভাবিকভাবে মরদেহ কবরস্থানে নেওয়া সম্ভব হচ্ছিল না। নৌকাও না থাকায় স্বজন ও স্থানীয়রা কয়েকটি কলা গাছ দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করেন। সেই ভেলায় করে মরদেহ কবরস্থানে নেওয়া হয়। পরে জানাজা শেষে তাকে যথাযথ নিয়মে দাফন করা হয়, কিন্তু সামাজিক মাধ্যমে দাবি করা হয় তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, যে দাবি ভিত্তিহীন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, মৃত্যুর ঘটনা ও মরদেহ ভেলায় করে আনার দৃশ্যটি সত্যি, কিন্তু মরদেহ ভাসিয়ে দেওয়ার দাবিটি মিথ্যা। তার ভাষ্য, ফোরকান মাছ ধরতে গিয়ে স্ট্রোক করে মারা যান। যে ভেলায় মাছ ধরা হচ্ছিল সেই ভেলাতেই প্রথমে মরদেহ বাড়িতে আনা হয়, পরে জানাজা শেষে স্বাভাবিক নিয়মেই দাফন সম্পন্ন করা হয়েছে। জাওয়াদ আহমদ, এনপিবি। টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে দেশের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে ৭ জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমন অবস্থায় আরও ১০ জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা, সারিয়াগোয়াইন, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই কংস নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। আগামী ২৪ ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত রয়েছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে থাকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলেও আগামী ২৪ ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দেশে চলমান বন্যা পরিস্থিতিতে অতিরিক্ত পানির চাপ কমিয়ে আনার জন্য খুলে দেওয়া হয়েছে মুহুরী সেচ প্রকল্পের ৪০টি জলকপাট। এই প্রকল্পের সবকটি গেট বর্তমানে খোলা থাকায় ফেনী নদীর পানি এখনও স্বাভাবিক স্তরে রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো জানিয়েছে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি নিষ্কাশনের প্রধান ব্যবস্থা হিসেবে কাজ করে এই সেচ প্রকল্প। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা উজানের পানির চাপ কমিয়ে আনতেও এটি বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জোয়ারের সময় বঙ্গোপসাগর থেকে যেন উল্টো স্রোতে পানি প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়ম অনুযায়ী প্রতিদিন ২ বার ২ ঘন্টা করে গেটগুলো বন্ধ রাখা হয়। জোয়ারের সময় ছাড়া বাকি সময় পুরো গেট খোলা রেখে পানি নিষ্কাশন অব্যাহত রাখা হয়েছে। এদিকে সারা দেশে আরও ১০টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যা কবলিত হয়েছে। এছাড়া ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে। বৃষ্টির পানিতে যেন হাবুডুবু খাচ্ছে রাজধানী ঢাকা। টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও অলিগলি। বৃষ্টি সে পানিতে যেন সাঁতরে পার হচ্ছে যানবাহন। এরই মধ্যে রাজধানীবাসীর জন্য আরও এক দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃষ্টি সহজেই থামবে না বলে পূর্বাভাস দিয়েছে তারা। পূর্বাভাস অনুযায়ী সোমবারও ঢাকায় দিনভর থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, পাশাপাশি অব্যাহত থাকবে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাত। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে রাজধানীর ধানমন্ডি, গ্রিন রোড, কলাবাগান, মোহাম্মদপুর, কাজীপাড়া, কাকলী, বনানী সহ বিভিন্ন সড়ক, মহাসড়ক ও অলিগলিতে পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার বিকালের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। রোববার মাত্র ৩ ঘন্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। এর আগের ২৪ ঘন্টায় ৯৭ মিলিমিটার। এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে।
শুধু ঢাকাতেই নয়, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, শিল্প কারখানা, আমদানি রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার এই চট্টগ্রাম। কিন্তু কয়েক ঘন্টার ভারী বর্ষণেই হাঁটু কিংবা বুক সমান পানিতে তলিয়ে যায় নগরের বিভিন্ন এলাকা। একইভাবে টানা বর্ষণে প্লাবিত হয় কক্সবাজারের নিম্নাঞ্চল। হাঁটু সমান পানি জমে যায় খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগ। প্রশ্ন হচ্ছে, সমুদ্রের এত কাছে থাকা চট্টগ্রাম কেন পানিতে ডোবে? চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত ব্যতিক্রমী। একদিকে পাহাড়, অন্যদিকে কর্ণফুলী নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। স্বাভাবিকভাবে পাহাড়ে বৃষ্টির পানি দ্রুত নিচের সমতলে নেমে আসে। একই সময়ে নগরীর নিজস্ব বৃষ্টির পানি, পাহাড়ি ঢল এবং জোয়ারের প্রভাব একত্রে কাজ করলে খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ পানি জমে যায়। সমুদ্রের পাশে শহর হওয়ায় চট্টগ্রামে বৃষ্টির পানি দ্রুত সাগরে চলে যাওয়ার কথা, কিন্তু বৃষ্টির পানি সাগরে যেতে হলে খাল, নালা, ড্রেন ও নদীপথের মাধ্যমে যে স্বাভাবিক প্রবাহ থাকতে হয়, এই নগরীতে সেটি নেই। নগরীর বহুত প্রাকৃতিক খাল দখল, ভরাট এবং সংকুচিত হয়ে গেছে। কোথাও অপরিকল্পিত সড়ক, কোথাও আবাসন, কোথাও বাজার কিংবা শিল্প স্থাপনা পানি প্রবাহের পথকে সংকুচিত করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জোয়ার। যখন বঙ্গোপসাগরে উচ্চ জোয়ার থাকে, তখন কর্ণফুলী নদীর পানির স্তর বেড়ে যায়। ফলে শহরের ড্রেন ও খাল দিয়ে বৃষ্টির পানি নদীতে নামতে পারে না। অনেক ক্ষেত্রে নদীর পানি উল্টো শহরের দিকে চাপ সৃষ্টি করে বলে জানান পরিবেশবিদ সমীরণ বিশ্বাস। অর্থাৎ বৃষ্টির পানি বের হতে না পেরে শহরের ভেতরেই আটকে যায়। এই অবস্থাকে প্রকৌশল ভাষায় ব্যাক ওয়াটার ইফেক্ট বলা হয়। অর্থাৎ নদী বা সাগরের পানির উচ্চতা এত বেশি থাকে যে শহরের পানি বের হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রামে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন এই সংকটকে আরও তীব্র করেছে। বর্তমানে অল্প সময়ে অতিবৃষ্টি আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই কয়েকশো মিলিমিটার বৃষ্টি হলে শতবর্ষ আগের নকশায় নির্মিত ড্রেনেজ ব্যবস্থা সেই পানি বহন করতে পারে না। এদিকে পাহাড় কেটে বসতি নির্মাণ, খাল নালা ভরাট, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। অনেক এলাকায় বৃষ্টির পানি ও নদীর পানি একসঙ্গে জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। শাহরিয়ার আহমেদ, এনপিবি। এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসল বিএনপির হাইকমান্ড। শনিবার প্রায় 2 মাস পর হওয়া দলটির স্থায়ী কমিটির বৈঠকে অন্যতম এজেন্ডা ছিল এটি। স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু করা যেতে পারে তা নিয়ে হয়েছে দীর্ঘ আলোচনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় নির্বাচনের পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে মাঠে নেমেছে জামায়াত, এনসিপি সহ একাধিক দল। ইতিমধ্যে একাধিক জায়গায় নিজেদের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে তারা। তবে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো আলোচনা এর আগে দেখা যায়নি। বিশেষত প্রয়োজনীয় সকল জায়গায় দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়ায় অনেকে মনে করেছিলেন স্থানীয় সরকার নির্বাচন খুব দ্রুত চাচ্ছে না বিএনপি সরকার। তবে শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে লম্বা সময় আলোচনা করেছে দলটি। হয়তো দ্রুতই প্রার্থী ঘোষণা সহ যাবতীয় প্রস্তুতি শুরু করবে তারা। যদিও এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও প্রার্থী দেওয়ার সুযোগ থাকবে না, তবুও দলগত প্রস্তুতি অবশ্যই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার রাত 8টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত 10টায়। এ সময় দেশের বিভিন্ন অংশের বর্তমান বন্যা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।